নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। মূল বিষয়ে যাওয়ার আগে দু তিনটে বিষয়ে আপনাদের সঙ্গে একটু কথা বলা ভালো। একদম সম্পূর্ণ অন্য বিষয়। 14ই ডিসেম্বর 2023 ভারতবর্ষে মারুতি 800 গাড়ির 40 বছর পূর্ণ। লং জার্নি। অ্যাম্বাসেডার, ফিয়েট, তারপরে মারুতি। সঞ্জয় গান্ধীর প্রথমে উদ্যোগ, তারপর ইন্দিরা গান্ধীর সমর্থন। ইন্দিরার বেঁচে থাকা অবস্থাতেই মারুতি 800 প্রথম রোল আউট করে রাস্তায়। তারপরে মারুতির নানা রকম ভ্যারিয়েন্ট বেরিয়েছে। আমি প্রথম 15 বছর আগে আমার যে গাড়িটা প্রথম কিনি সেটাও ছিল মারুতি। এখন আমি ব্র্যান্ড মারুতির উপর ভরসা রাখছি। আমি ব্র্যান্ড মারুতিকে প্রমোট করার জন্য বলছি না, অবশ্যই এটা ঐতিহাসিক ঘটনা যে মারুতি 800-এর 40 বছর পূর্ণ। এখন দেখুন, শীতের মরশুম, তো আমেজটাও শীতের আছে। আবার শুনছি পশ্চিমী ঝঞ্ঝায় নাকি শীত বাধাপ্রাপ্ত হতে পারে। সবারই মোটামুটি একটা ছুটির মেজাজ, কেউ বাইরে চলে যাচ্ছেন, কারোর ছেলেমেয়েরা যারা বাইরে থাকেন তাদের সেমিস্টার শেষ হয়ে তারা ফিরছেন, বাচ্চাদের স্কুলে ছুটি পড়ে যাবে। তা আমি আপনাদের একটা সাজেস্ট করতে পারি, আমার দর্শকদের মধ্যে নিশ্চয়ই অনেকে মুভি গোয়ার্স আছেন, আপনারা শ্যাম বাহাদুর ছবিটা দেখতে পারেন। ভিকি কৌশল অভিনয় আমাকে মুগ্ধ করেছে, এবং অবশ্যই মেঘনা গুলজারের নির্দেশনা। এত ডিটেলিংয়ে গিয়ে ছবিটা করেছেন উনি, আমার অসাম লেগেছে। তৃতীয়ত, 15ই ডিসেম্বর শুভেন্দু অধিকারীর জন্মদিন। আপনাদের অনেকেই শুভেন্দু বাবুকে খুব পছন্দ করেন, আমি কমেন্ট বক্সে দেখি। তো শুভেন্দু 53 পূর্ণ করে 54তে পা দিল। আমি সকাল সকালই ওকে শুভেচ্ছা জানিয়ে দিচ্ছি। আপনারাও নিশ্চয়ই আপনাদের মতো করে যদি মনে হয় ওকে শুভেচ্ছা জানাতে পারেন, কারণ আমার দর্শকদের মধ্যে অনেকেই শুভেন্দু অধিকারীর খুব গুণমুগ্ধ আছেন, আবার বিরোধীরাও আছেন। গণতান্ত্রিক দেশে সবই হয়। এবার হচ্ছে মূল বিষয়টা, সেটা খুব উদ্বেগের। এখানেও আমি আমার একটা পার্সোনাল ঘটনা শেয়ার করি। আজ থেকে 22 বছর আগে, তখন যে সর্বভারতীয় চ্যানেলে আমি কাজ করতাম, তাদের একটা খুব জনপ্রিয় অনুষ্ঠান ছিল স্পেশাল করেসপন্ডেন্ট। তো আমাকে ওরা বলেছিলেন যে ভারত বাংলাদেশ সীমান্ত এবং অনুপ্রবেশের বিষয় নিয়ে একটা 24 মিনিটের এপিসোড করতে। তা আমি 7 দিন ছিলাম। বনগাঁ, বসিরহাট, হাকিমপুর ইত্যাদি জায়গায়। হাকিমপুর বাস স্ট্যান্ডে আমার দূরের সঙ্গে পরিচয়, যারা লাইনম্যান, যারা বাংলাদেশে মানুষকে নিয়ে যায় টাকার বিনিময়ে। আটঘরায় গেছি। ভারত বাংলাদেশ মানে ভারতের একটা গ্রাম চতুর্দিকে বাংলাদেশ দিয়ে পরিবেষ্টিত, এবং উন্মুক্ত বর্ডার দেখেছি। মানে আপনি যদি মনে করেন ইচ্ছে করে ভিসা পাসপোর্ট ছাড়া চলে যেতে পারেন, কেউ আপনাকে বাধা দেবে না। কারণ মাঠের মধ্যে দিয়ে, গ্রামের আলপথ দিয়ে, কারোর ঘরের বারান্দা ডিঙিয়ে, রান্নাঘর ডিঙিয়ে আপনি সোজাসুজি বাংলাদেশের ভূখণ্ডে চলে যেতে পারেন। তো এইভাবেই তো অনুপ্রবেশ হয়। ভারত এই পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের প্রায় 2500 কিলোমিটারের মতো বর্ডার আছে। এটা রিভারাইন বর্ডার, ল্যান্ড বর্ডার সবই। সম্প্রতি বিএসএফ, তারপর সুপ্রিম কোর্ট অব্দি গেছে তারা, যে 72টা পোস্ট তৈরি করার জন্য রাজ্য সরকারের কাছে জমি চেয়েছে। তো রাজ্য সরকার জানিয়ে দিয়েছে যে জমি পাওয়া সম্ভব না, কারণ ল্যান্ড অ্যাকুইজিশন পলিসি রাজ্য সরকারের একদম অন্য। আসলে সিঙ্গুর নন্দীগ্রামের আন্দোলনের পর রাজ্য সরকারের সিদ্ধান্তই হচ্ছে জমি নেবে না তারা। কেউ শিল্প করতে গেলে জমি সেই শিল্পকর্তাকেই নিতে হবে, চাষিদের সাথে কথা বলে। কিন্তু বহুলাপ্তে বিভক্ত পশ্চিমবঙ্গের জমি, সেখানে কোনো শিল্প প্রতিষ্ঠানের পক্ষে চাষিদের সঙ্গে সরাসরি কথা বলে জমি অধিগ্রহণ সম্ভব নয়। তখন সরকার বলে যে ল্যান্ড ব্যাংক আছে, সেখানে যান। সব জায়গায় যেখানে ল্যান্ড ব্যাংক আছে সেখানকার পরিকাঠামো উন্নত নয়,
অনেক জায়গায় দেখবেন পাঁচিল ঘেরা আছে, ভিতরে গরু চড়ছে, কোথাও জায়গায় পাঁচিলও ভেঙে গেছে। তো শিল্পের বিষয়টা আলাদা, কিন্তু সীমান্ত সুরক্ষা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় না? সেখানে যদি রাজ্য সরকার 72টা আউটপোস্টের জন্য জমি অধিগ্রহণ করে বিএসএফ এর হাতে তুলে দিতে না পারে, তাহলে তো বর্ডার উন্মুক্ত থাকবে। তাহলে দেশের নিরাপত্তার স্বার্থে যদি রাজ্য সরকারকে জমি অধিগ্রহণ করতে হয়, তারা কেন করছেন না? বিএসএফ এর পক্ষে সম্ভব যে বহুলত্বে বিভক্ত জমির মালিকদের সঙ্গে কথা বলে জমি অধিগ্রহণ করবে? কিন্তু বর্ডার ফেন্সিং, প্রযুক্তির ইনস্টলেশন সবই কিন্তু বিএসএফ করবে, তাদের খরচ স্বরাষ্ট্র মন্ত্রক করবে, কোনো খরচ নেই রাজ্য সরকারে। রাজ্য সরকারের কাজ হচ্ছে জমিটা অধিগ্রহণ করে বিএসএফ এর হাতে তুলে দেওয়া। এখানে দেখুন গরু পাচার নিয়ে তো বিস্তর অভিযোগ উঠছে। শাসক দলের নেতারা বলেন সীমান্ত পাহারা দেয় বিএসএফ, তারা কি দায় এড়াতে পারে? এখন প্রশ্ন, আনম্যান বর্ডার যদি থাকে, এরকম বর্ডার যদি তাকে 72টা আপনি চেকপোস্ট করতেই পাচ্ছেন না, জমি দিচ্ছে না, তাহলে গরু পাচার কি বন্ধ করা সম্ভব? খুব সহজ না বিএসএফ এর দিকে আঙুল তুলে দেওয়া। আগে বিএসএফ এর কাজের পরিধি ছিল 15 কিলোমিটার, এখন সেটা বেড়ে 50 কিলোমিটার। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন পুলিশকে সতর্ক থাকতে, বিএসএফ নাকি অত্যাচার করে। কেন্দ্রীয় বাহিনীর উপর আপনার এত রাগ কেন? বিএসএফ তো বর্ডারে সুরক্ষা দেয়, আমি আপনি যে নিশ্চিন্তে ঘুমোই তো ওই জওয়ানদের জন্যই। তো আপনি সবসময় কেন্দ্রীয় বাহিনীর প্রতি বিষোদ্গার করেন, প্রতি পদে পদে তাদের বাধা দেয়া হয়, পুলিশকে বলেন কেন্দ্রীয় বাহিনীর উপর, বিএসএফ এর উপর নজর রাখতে। আর যখন স্বরাষ্ট্র মন্ত্রক বলছে যে আমরা করতে চাইছি আউটপোস্ট, কিন্তু রাজ্য সরকার জমি দিচ্ছে না, তখন আমাদের রাজ্যের নিরাপত্তা তো বিঘ্নিত হচ্ছে। এই জবাব কে দেবে? এর দায়ভার কে নেবে? সুপ্রিম কোর্টে মামলা জানিয়েছে হলফনামা দিয়ে যে রাজ্য সরকারের অসহযোগিতায় আমরা জমি পাচ্ছি না। এখন সুপ্রিম কোর্ট কোনো ভার্ডিক্ট দিলে তবে এদের টনক নড়বে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. তাহলে আমাদের নিরাপত্তার সঙ্গেও তো সমঝোতা করা হচ্ছে। 7ই জানুয়ারি বাংলাদেশের ভোট। ভারত বাংলাদেশের সম্পর্ককে আমরা মজবুত করতে চাই। শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখে, কিন্তু ওখানে জামাত বিএনপি আসলে পরে ক্ষমতার ভারসাম্য নষ্ট হবে। তাহলে জামাত ইত্যাদি হিফাজতে ইসলাম সব যা আছে না, ওইখানকার উগ্রবাদীরা যদি বর্ডার ক্রস করে আমাদের এখানে এসে আশ্রয় নেয়, তাহলে তো আমরা তো বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে যাব। এ রাজ্যেও তো বিস্ফোরণের ঘটনার অভিজ্ঞতা দেখেছে, খাগড়াগড় দেখেনি? অনেক সময় জঙ্গি মডিউলের সদস্যদের এখান থেকে গ্রেপ্তার করা হয়। এক নেত্রী শাসক দলের বললেন একজনও যেন বাদ যাওয়া যায়, ভোটার তালিকায় সবাইকে ঢোকাতে হবে, মানে বাংলাদেশিদের থেকে আগততেও ভোটার তালিকায় ঢোকাতে হবে। যে মমতা বন্দ্যোপাধ্যায় একসময় অনুপ্রবেশের বিরুদ্ধে সরব ছিলেন, সংসদে বারবার সওয়াল করেছেন, বলেছেন যে ভুয়ো বাংলাদেশিদের ভোটার তালিকায় নাম ঢুকিয়ে সিপিএম ভোটে যেতে, সেই মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী এখন 72টা আউটপোস্টের জন্য জমি দিতে পারছেন না। দেখুন, আপনারা কেন্দ্রীয় সরকারকে নানাভাবে সমালোচনা করতে পারেন, বিরোধী দল হিসেবে সমালোচনা আপনি নিশ্চয়ই করবেন, কিন্তু একটা জিনিস তো আমি মনে হয় যারা একটু খবরাখবর রাখেন তারা আমার সঙ্গে সহমত পোষণ করবেন অনেকটাই, যে 2013 সালে ইউপিএ 2 সরকারের যাওয়ার 1 বছর আগে প্রায় 20 লক্ষ কোটি টাকার পরিকাঠামোর প্রকল্প নানাবিধ জটিলতায় আটকে ছিল। মোদিজির আমলে সেই জটিলতা মুক্ত হয়েছে। এখন কিন্তু ভারতবর্ষ জুড়ে পরিকাঠামোয় বিপুল লগ্নি হচ্ছে, বিপুল কাজ হচ্ছে। কাশ্মীরে চেনাব নদীর উপর রেলের সেতু, উত্তর পূর্ব ভারতের তো কি বলবো যোগাযোগ ব্যবস্থার মানে র্যাডিক্যাল চেঞ্জ হয়েছে। উত্তরপ্রদেশ বিহার এক্সপ্রেসওয়ে তৈরি হচ্ছে।
আগে দিল্লি থেকে মেরঠ যেতে কত সময় লাগতো, এখন 109 কিলোমিটার রাস্তা যেতে 1 ঘন্টা সময় লাগে। আরো অনেক হয়েছে, আমি উদাহরণ দিয়ে দীর্ঘ করব না প্রতিবেদন। কিন্তু আমাদের এখানেও ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের প্রজেক্ট নিচ্ছে ভারত সরকার। হলদিয়া রক্সোল এক্সপ্রেসওয়ে, শিলিগুড়ি গোরক্ষপুর এক্সপ্রেসওয়ে, কলকাতা বেনারস এক্সপ্রেসওয়ে, তার জন্য জমি লাগবে, সব খরচ কেন্দ্রীয় সরকারের, 50,000 কোটি টাকার বিনিয়োগ। সেই জমি রাজ্য সরকার দিতে পারবে বলে আমার মনে হয় না। যেমন বিএসএফ এর আউটপোস্ট করার জন্য জমি দিতে পারছে না, আর পরিকাঠামো উন্নয়নের জন্যও তারা জমি দিতে পারছে না। এখানেই হচ্ছে সমস্যা। সবকিছুর মধ্যে যদি আমি রাজনীতি খুঁজি, সবকিছুর মধ্যে আমি কেন্দ্রের চক্রান্তর গন্ধ খুঁজি, তাহলে যা হবার তাই হবে। ঈশ্বর পরিত্যক্ত বঙ্গদেশ চিরকালই ঈশ্বর পরিত্যক্ত হয়ে থাকবে। সেই 77 থেকে 2023 পর্যন্ত আমরা এমন কোন সরকার এই পশ্চিমবঙ্গে দেখলাম না যারা কেন্দ্রের সঙ্গে একটা মোটামুটি সুসম্পর্ক রেখে চলে। বুদ্ধবাবুর কালপর্বে কিছুটা কেন্দ্রের সঙ্গে সুসম্পর্ক রেখে চলার চেষ্টা হয়েছিল। দেখুন, প্রথম ইউপিএ সরকারের 61 জন বাম সাংসদ তো প্রাণভোমরা ছিলেন। বামপন্থীরা খুব গর্ব করে বলতেন যে আমরাই তো ইউপিএ এক সরকারটাকে বাঁচিয়ে রেখেছি। বুদ্ধবাবু বলেছিলেন উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে। তারপর যখন সিঙ্গুর নন্দীগ্রাম হলো, প্রয়াত অর্থনীতিবিদ বামপন্থী চিন্তানায়ক ডক্টর অশোক মিত্র একটা পুস্তিকা লিখেছিলেন, অনেক দিন ডাকে না ফেলা চিঠি। সম্ভবত প্রতিভাস থেকে বেরিয়েছিল, পড়েছি আমি। সেখানে তিনি কতগুলো মৌলিক প্রশ্ন করেছেন একটা বামপন্থীদের বৌদ্ধিক চর্চার জন্য, যে সিঙ্গুরে জমি অধিগ্রহণ করে যে ক্ষতিপূরণের টাকা পাবেন কৃষকরা সরকারের কাছ থেকে, সেই টাকা তারা ব্যাংকে জমা রেখে সুদ পাবেন এবং তাদের পরিবারের একজনকে চাকরির ব্যবস্থা করা হবে। এটা বলেছিলেন তো সরকার, বামফ্রন্ট সরকার। তো অশোক মিত্র বলেছিলেন যে কুৎসিত বৃত্তি মার্ক্সের বিচারে হীনতম প্রবৃত্তি। এটা নিয়ে মার্ক্সবাদীরা যারা তত্ত্বচর্চা করেন তারা অশোক মিত্রর বক্তব্য আর তৎকালীন বামফ্রন্ট সরকারের বক্তব্যের তুল্যমূল্য বিচার করবেন। দ্বিতীয় বিষয়টা যেটা অশোক মিত্র খুব সঙ্গত কারণে তুলেছিলেন, যে প্রথম ইউপিএ সরকারের প্রাণভ্রমরা বামেরা তাহলে 1 টাকার সরকারি বিনিয়োগ, ভারত সরকারের বিনিয়োগ তারা পশ্চিমবঙ্গে আনতে পারেননি কেন? বামপন্থীরা কিন্তু আনতে পারেননি 1 টাকার কেন্দ্রীয় সরকারের বিনিয়োগ, পারেননি। তাহলে ওই 77 থেকে 2022 কাল পর্বের সামান্য কিছুটা সময় বাদ দিলে আমরা শুধু কেন্দ্র বিরোধী চিৎকার, কেন্দ্রের বঞ্চনার ভাঙা রেকর্ড শুনেছি। তাহলে 2024-এ দেশের সরকার গঠনের নির্বাচন, আমরা কি আবার নতুন করে কেন্দ্রীয় বঞ্চনার স্লোগান যারা তোলে তাদের হাত শক্ত করব, নাকি ন্যাশনাল মেইনস্ট্রিমের সঙ্গে যুক্ত হব? পশ্চিমবঙ্গের মানুষকে ভাবতে হবে এগুলো। না হলে কিন্তু সখাত সলিলে আমাদের ডোবা সময়ের অপেক্ষা। পরিকাঠামোয় লগ্নি হবে না, রাজনীতি হবে, জমি জট কাটবে না, দেশের নিরাপত্তার স্বার্থে যেখানে জমি অধিগ্রহণ জরুরি সেখানে সরকার বলবে করব না, তোমরা দেখে নাও। তাহলে আমাদের নিরাপত্তা নিয়ে তো প্রশ্ন উঠে যেতে পারে। এই বিষয়গুলো সবাইকে ভাবতে হবে। সমস্ত রাজনৈতিক দলকে সংকীর্ণ রাজনীতির ঊর্ধ্বে উঠে দেশের নিরাপত্তা, তাদের নাগরিকদের নিরাপত্তা, সেগুলো সুনিশ্চিত করার জন্য যে পদক্ষেপ নেওয়া জরুরি, সেই পদক্ষেপ যাতে সরকার নেয় তা নিশ্চিত করার জন্য জনমত গঠন করতে হবে। এখানে তুতু ম্যায় জায়গা নেই। সবকিছু সুপ্রিম কোর্ট হাইকোর্ট বলে দেবে, তারপরে আমাদের ঘুম ভাঙবে, টনক নাড়বে। শীত কমে চলে গেছে কি আমরা? জাগো বাঙালি, জাগো। না হলে খুব সমস্যা। আমরা নানা বিষয় নিয়ে সবসময়
কূটতর্ক করি, বাকযুদ্ধ করি, তুতু ম্যায় করি, শাসক বিরোধী চর্চা হয়, কিন্তু যেখানে দেশের নিরাপত্তার প্রশ্ন, সেখানে সরকার কেন জমিটা অধিগ্রহণ করে বিএসএফ এর হাতে তুলে দেবে না, যাতে ৭২টা আউটপোস্ট তারা তৈরি করতে পারে? এই প্রশ্নগুলো তোলা উচিত এবং জনমত গঠন করা উচিত।